দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন প্রবাস সংলাপ অনুষ্ঠান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশাহ, আমার সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি ভার্চুয়ালি, এবং আমার সঙ্গে স্টুডিওতে আছেন জনাব সাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। আমার সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত আছেন বাহরাইন প্রবাসী মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ। আমার সঙ্গে দুবাই থেকে আছেন জনাব KS হাসিবুজ্জামান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রবাস সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যে যুদ্ধ, ত্রিমুখী বলতে যেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা এক পক্ষ হয়ে ইরানের উপর যে হামলা, এবং এর ফলে মধ্যপ্রাচ্যের যে একটি পরিস্থিতি যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে, সে বিষয় নিয়ে আসলে আমাদের বাংলাদেশি প্রবাসী যেসব দেশে আছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো, তাদের অবস্থা খুবই উদ্বেগজনক। একই সঙ্গে কিন্তু মধ্যপ্রাচ্যের এই উদ্বেগজনক পরিস্থিতি ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে, এর প্রভাব পড়ছে অন্যান্য দেশেও। তো আমাদের আজকের বিষয় ইরান ইসরায়েল যুদ্ধ, মার্কিন আধিপত্যের সংকটে মধ্যপ্রাচ্য। আর এই বিষয়ে আমরা শুনবো। প্রথমে একটু যেতে চাই, বাহরাইন থেকে আছেন আমাদের সঙ্গে রাজনীতিবিদ এবং ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ। জনাব আলাউদ্দিন আহমেদ, আপনারা কেমন আছেন? কি অবস্থায় বাহরাইনে আপনাদের সময় কাটছে? বিশেষ করে আমরা গত কয়েক সপ্তাহের যে পরিস্থিতি দেখেছি, সেই তুলনায় বর্তমান পরিস্থিতি কেমন? ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম SM বাদশা ভাই, বিজ্ঞ সঞ্চালক এবং বাংলা টিভির প্রবাসী সংলাপ অনুষ্ঠানে আজকের বারান থেকে আমি যুক্ত হয়েছি। সাথে আছেন আমাদের বিজ্ঞ আলোচক এবং অন্যান্য দেশ থেকে, এবং আমাদের সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম সহ সকলকে জানাচ্ছি আহ, আমার সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন গত 28শে ফেব্রুয়ারি থেকে, এই 28শে ফেব্রুয়ারি সকাল 10টা থেকে চলমান, আজকে বরাবর 1 মাস হয়েছে। আপনারা জানেন 28 তারিখ থেকে শুরু হয়ে, কিন্তু বাহরাইনের প্রথম ধাপে এতটুকু প্রথম যতটা শুরু হওয়ার সময় যেরকম ভাবে হামলাটা হয়েছিল, তো মাঝখানে কিন্তু একটু শিবির হয়েছিল এবং অল্প অল্প ভাবে হয়েছিল। আপনারা জানেন গতকাল মিন্স মানে আজকে সকালে ধরা যায়, যেহেতু ভোরবেলা হামলাগুলো হয়েছে, আজকে সকাল থেকে আহ, আপনার গতকাল রাত্রে থেকে আজকে সকাল 8টা পর্যন্ত আপনার 20টা মিসাইল এবং আপনার 26টা ড্রোন হামলা হয়েছে। এবং আপনারা জানেন বাহরাইনের টোটাল ড্রোন অ্যান্টিসেপ্টর করছে আপনার টোটাল 385, মানে 385টা, এবং মিসাইল আপনার 174, টোটাল 174টা। তো এর মধ্যে গতকালকে আমাদের এখানে একদিনে আপনার 46টা হয়েছে। তো আমরা, আপনি জানেন আমরা মানামা, বাহরাইনের রাজধানী মানামা মেন প্রপারে আমাদের এই ইমারত টাওয়ারে থাকি। তো এই জন্য আমরা অনেক জিনিসগুলো উপর থেকে আহ, দেখতে পাই। এবং আপনারা জানেন বা সারা বাহরাইনটা দেশটাও কিন্তু অনেক ছোট, আমাদের বাংলাদেশের তথা একটা ডিস্ট্রিক্টের সমপরিমাণ হবে। আপনারা জানেন যে প্রায় 780 বর্গ কিলোমিটারের বাহরাইন। এটা একদম একটা ছোট বা ছোট একটা দেশ। এখানে যদি এখানের এই দেশের মধ্যে একদিনে যদি 46টা আপনার হামলা হয়, এটা কিন্তু সাধারণ প্রবাসীদের জন্য একটা আতঙ্কর বিষয় হয়। আপনি জানেন বাহরাইনের দীর্ঘ 8 বছর ভিসা বন্ধ থাকার পরও এখনো আমাদের প্রায় 1,85,000, সরি 1,35,000 প্রবাসী বাংলাদেশি ফ্যামিলি সহ এখানে অবস্থান করছে। আমরা কন্টিনিউ আমাদের দূতাবাস সকলের খোঁজ খবর রাখছে। আপনারা জানেন প্রথমে 20 ফেব্রুয়ারি রাতে একটি আপনার গালফিয়ারের যে বিশেষ ফ্লাইট পরিচালনার মাধ্যমে বাংলাদেশে প্রথমে একটি ফ্লাইট যায়। জি এবং জনাব আলাউদ্দিন, গতকাল আমরা আপনার কাছে ফিরবো। আমরা একটু যাচ্ছি দুবাই থেকে, আমাদের সঙ্গে সংযুক্ত আছেন সিনিয়র সাংবাদিক KS হাসিবুজ্জামান। জনাব হাসিবুজ্জামান, আসলে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে মার্কিন যেসব ঘাঁটি, সেসব ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের যে হামলা, এর ফলে উদ্ভূত যে পরিস্থিতি, সেটি আসলে দুবাই থেকে আপনারা কিভাবে দেখছেন, এবং দুবাইয়ের বর্তমান অবস্থাটা কি আসলে? আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বাংলা টিভির সকল দর্শক শুভাকাঙ্ক্ষী যারা আছে, যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা এই প্রবাসে যে সিচুয়েশনের মধ্যে আছি, আমাদের জন্য সবাই হয়তো প্রার্থনা করছেন আমরা যাতে ভালো থাকি। তো আমাদের সত্যিকার অর্থে শুধু দুবাই তো না, দুবাই মানে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান যে অবস্থার কথা বলতে পারি, সেই অবস্থাটা হচ্ছে যে প্রতিদিনই তো আসলে নানান রকম ভাবে বিভিন্ন ধরনের মিসাইল অ্যাটাক আমরা আসলে পাচ্ছি। যেমন আজকেও যদি আপনি হিসাব করেন তাহলে 20টার মতো
ব্যালিস্টিক মিসাইল এবং হচ্ছে 37টা ড্রোন সাকসেসফুল ইন্টারসেপ্ট করছে টোটাল ইউএইর যে ইন্টারসেপ্টিং সিস্টেম আছে, যে এদের প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে। একদিক দিয়ে স্বস্তির বিষয় হচ্ছে যে ইরানের এখন পর্যন্ত যে অ্যাটাক গুলো আসছে, সেই অ্যাটাক গুলো কোনোভাবে কোনো ধরনের কোনো আহ মানে জনবসতিপূর্ণ কোনো জায়গায় কোনো ধরনের কোনো হামলা বা আক্রমণ এটা হচ্ছে না। এটা একদিক দিয়ে আমরা যারা বসবাস করছি আমাদের জন্য একদিক দিয়ে স্বস্তির বিষয়, কিন্তু আরেক দিক দিয়ে চরম অস্বস্তির বিষয় হচ্ছে যে এর ফলে যে আতঙ্ক বিরাজ করছে, সরকার যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করছে জনগণের যান মালের নিরাপত্তা থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার চরমভাবে আন্তরিকভাবে যে প্রচেষ্টাগুলো করছে এবং সার্বক্ষণিক যে অ্যালার্ট গুলো আমাদেরকে দিচ্ছে সচেতন থাকার জন্য, নিরাপদে থাকার জন্য। কিন্তু তারপরও যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে তো আমরা যারা আছি প্রত্যেকেই জব করি, আমরা আসলে খুব অল্প সংখ্যক মানুষ বলা যায়, কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা আসলে ব্যবসার সাথে জড়িত। এখানে বিভিন্ন দেশ থেকে যারা আসছি নানা রকম ভাবে, কেউ ছোটখাটো জব করলে তার পাশাপাশি ব্যবসা করছে। এই যে ব্যবসার যে পরিবেশটা এবং ব্যবসার যে যোগানের যে জায়গাটা, এক্সপোর্ট ইম্পোর্টের যে বিষয়টা, এইটা চরম ভাবে আসলে ব্যাহত হচ্ছে। এই ব্যাহত হওয়ার ফলে যে ধরনের সাপ্লাই সাইড যা আছে, সাপ্লাই সাইডটা প্রপারলি ওয়ার্ক না করার ফলে আসলে চারিদিক দিয়ে একটা প্রবলেম তৈরি হচ্ছে। যারা ছোটখাটো ব্যবসায়ী আছে, যারা বড় ব্যবসায়ী আছে, তাদের জন্য হয়তো অন্যরকম ব্যবস্থা তাদের নিজেদের মতো করে তারা হয়তো করতে পারছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে মানুষ একদমই বেসিক আইটেমে চলে গেছে। বেসিক আইটেম মানে একদম নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, যেগুলো ছাড়া তাদের প্রতিদিনটা চলে না। এখন যে মনে করো দুবাই তো আসলে মনে হয় ফেমাস ফর দ্য লাক্সারি আইটেম। অ্যাকচুয়ালি বিজনেসের ক্ষেত্রে যদি আমরা বলি, লাক্সারি আইটেমের জন্য দুবাই হচ্ছে ফেমাস। লাক্সারি আইটেম, কসমেটিক্স আইটেম থেকে শুরু করে এই লাক্সারি আইটেমের যে বিশাল বড় যে বাজারটা, বিশাল বড় যে সেক্টরটা, এই সেক্টরটা চরম ভাবে আসলে মূলত মানে আমার ব্যবসার দিক দিয়ে চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমি নিজেও এখানে পারফিউমের ব্যবসা করি, আমি এখন আছি কিন্তু আমার শপের এখানেই। এখানে মনে করেন আপনাকে আমি দেখাতে পারি একজন কাস্টমার আমি সারা দিনের মধ্যে আমি এখানে পাইনি। এই যে না পাওয়াটা, এই যে আতঙ্কটা, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আমাদের এখানে থাকার জন্য, এখানে জীবনযাপন করার জন্য, এখানকার ব্যয় নির্বাহ করার জন্য আসলে কোনোভাবেই আমাদের স্বস্তিদায়ক না। এটা হচ্ছে আমাদের জন্য জীবন হানিকর হচ্ছে না, কিন্তু আমাদের যোগানের যে জায়গাটা, উদ্বেগজনক একটি ইনকামের যে অবস্থা জায়গাটা, তৈরি করছে। জি, ধন্যবাদ জনাব হাজিবুজ্জামান। আমরা আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব সাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। সাইদুল ভাই, আসলে আমরা শুনছিলাম বাহরাইন থেকে এবং দুবাই থেকে আমাদের দুজন সম্মানিত অতিথির কাছ থেকে সেখানকার একেবারে সবশেষ যে অবস্থাগুলো চলছে, এখানে দু একটি বিষয় আমরা কিন্তু শুনছিলাম যে তারা উদ্বিগ্ন, যদিও সেখানকার কোনো জনবসতিকে হামলা করা হচ্ছে না। আমরা জানি যে সেখানে হামলা করা হচ্ছে আমেরিকান যেসব ঘাঁটি আছে সেখানে, কিন্তু এই যে এক মাস হয়ে গেল, 28 ফেব্রুয়ারি, আজকে 28 মার্চ, এক মাসের যে যুদ্ধ পরিস্থিতি, আপনি এটাকে কীভাবে বিশ্লেষণ করবেন? যে ইরানের সাথে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এবং মধ্যপ্রাচ্য কিন্তু এখানে অনেক বড় একটা এরিনা, যেটা সাফারার, এবং আমাদের মুসলিম অধ্যুষিত এলাকা, বাংলাদেশি প্রবাসীদের অধ্যুষিত এলাকা। ধন্যবাদ আপনাকে। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলা টেলিভিশনে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সে দর্শক শ্রোতাদেরকে। আমি প্রথমেই বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অন্যায়ভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে বর্বরোচিতভাবে হামলা শুরু করে। যখন এই ইরান ইস্যুতে তেহরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছিল, এবং এই হামলায় আপনি জানেন যে শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা সহ দেশের শীর্ষ পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এবং এরপর থেকে তারা ভেবেছিলেন যে তারা হয়তো এরকম একটা হামলা করে সহজেই ইরান সরকারের পতন ঘটাতে পারবে এবং ইরানের উপর তারা একটা পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবে। তারা আসলে ইরান সরকার ব্যবস্থা এবং ইরানের শক্তি সম্পর্কে তাদের আসলে পরিপূর্ণ ধারণা ছিল না, এবং যে কারণে আজকে যেটা দেখেছেন তারা এই অন্যায় এবং অবৈধভাবে এই বর্বরোচিত হামলার মাধ্যমে সারা বিশ্ব পরিস্থিতিকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এবং যেমনটি আপনি এরই মধ্যে শুনছিলেন যে গোটা মধ্যপ্রাচ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। যদিও আপনি জানেন যে ইরান আমেরিকা সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে, কোনো বেসামরিক জায়গায় তারা কোনো হামলা লক্ষ্যবস্তু তারা করে নাই। এটা হলো ইসরায়েল এবং আমেরিকার অবকাঠামোগুলোতে। এবং এখানে আপনি জানেন যে কোনো দেশের
অবকাঠামো মানে কি, মার্কিন অবকাঠামো মানে ওই এলাকাটাকে আমেরিকারই মানে উপনিবেশ বা আমেরিকার একটা সাব এরিয়া এরিয়া হিসাবে পরিগণিত হয়। সেই হিসাবে তারা ইরান কিন্তু ওই সকল ইরানের নীতি অনুযায়ী তারা কিন্তু ওই সকল দেশে হামলা করছে না, এটা আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা করছে, মানে আমেরিকার স্থানেই হামলা করছে, আমেরিকার ভূমিতে হামলা করছে। এবং এর ফলে যেটা হচ্ছে যে সারা মধ্যপ্রাচ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এবং বাণিজ্য ব্যবস্থাতে আপনি জানতেই পারলেন যে স্থবির হয়ে গেছে এবং আমাদের যে প্রবাসী যারা আছে তারাও একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে। তাদের যে ব্যবসা বাণিজ্য, আপনার বিশ্লেষণ কি বলে যে আসলে এই যে সংকটটা তৈরি হয়েছে এবং চলছে, আমরা এর মাঝে দেখেছি কিন্তু যে ট্রাম্প তিনি বলেছেন যে ইরানের সঙ্গে আলোচনা চলছে, আমরা আলোচনায় বসবো। ওইদিকে ইরান বলেছে যে এই ধরনের কোনো আলোচনাই হয়নি, কোনো যোগাযোগই হয়নি। আসলে মানে এই যে আপনি যেহেতু একসময় ইরানে ছিলেন এবং আপনি সেখানকার গণমাধ্যমে সম্পৃক্ত ছিলেন, কাজ করেছেন এবং এখানেও বাংলাদেশে আপনি ইরান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজ করেন, আপনার যে বিশ্লেষণ কি বলে মানে এই ইরান ইসরায়েল এবং মার্কিন যে যুদ্ধ অবস্থা চলছে প্রায় 1 মাস পার হলো, মানে এটা কোন দিকে এগোতে পারে আসলে? এটা আমি বলবো যে আসলে আমেরিকা যখন নিরুপায় হয়ে গেছে, যে তারা এই যুদ্ধে বলতে গেলে তারা একটা পরাজয়ের মুখে পড়ে গেছে। কিভাবে নিরুপায় হলো কি করে? ইরানের যেহেতু একেবারেই শীর্ষ পর্যায়ের কয়েক ধাপ, মানে এক ধাপ না, শীর্ষ কয়েকটি ধাপের নেতা এবং তাদের যে মানে নীতি নির্ধারক তাদেরকে হত্যা করেছে। ইরানের মধ্যে ঢুকে ইরানের যে আভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য, গোয়েন্দা শৃঙ্খলা সব ভেঙে দিয়েছে। তো সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে পরাজয়টা কিভাবে আসলে? আমি আপনাকে বলতে চাই যে পরাজয়টা এভাবে, যেমন আপনি আমেরিকা এবং ইসরায়েলকে বলা হয় বিশ্বের বৃহৎ শক্তিগুলোর মধ্যে তারা সেরা শক্তি, এবং এই দুই বৃহৎ শক্তি ইরানের সাথে যুদ্ধ করছে। এরই মধ্যে আপনি জানেন যে ইসরায়েলের সেনাপ্রধান বলেছে তারা এখন এই যুদ্ধে যে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে এবং খুব শীঘ্রই হতে পারে যে তারা ভেতর থেকে তাদের সেনাবাহিনী ভেঙে পড়তে পারে এবং তারা খুব উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এই কথা কিন্তু আমরা গত বছরের জুন মাসে যখন প্রথম একটি যুদ্ধ অবস্থা তৈরি হয়, যদিও সেটা স্বল্পকালীন সময় ছিল, তখনও কিন্তু আমরা এরকম বিভিন্ন গণমাধ্যমে একটি বিষয় কিন্তু আপনি জানেন যে বিভিন্ন সময় বলা হয় যে বাংলাদেশ কিংবা আমাদের এই দক্ষিণ অঞ্চলের যেসব গণমাধ্যম তারা কিন্তু ইরানকে পছন্দ করে, ইরানের আদর্শকে পছন্দ করে, তাদের গণমাধ্যমের রিপোর্টিং এক ধরনের বলা হয়, এটা সাধারণ মানুষের অভিব্যক্তি, আবার পশ্চিমা বিশ্বের গণমাধ্যমের রিপোর্টিং আরেক ধরনের। আমরা আসলে সাধারণ দর্শক যারা, তারা কোনটিকে বিশ্বাস করবে, কোনটির অথেন্টিসিটিকে তারা গ্রহণ করবে? আমি আপনাকে বলতে চাই আমাদের দেশের যে গণমাধ্যমে যে নিউজগুলো আসে বেশিরভাগই পশ্চিমা গণমাধ্যম থেকেই এই নিউজগুলো তারা সংগ্রহ করে এবং এই পশ্চিমা গণমাধ্যমগুলোতে চলে আসছে এবং অনেক আমেরিকার সরকারি প্রতিষ্ঠান এবং নিরাপত্তা প্রতিষ্ঠানের বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যক্তিরা বলছে যে আমেরিকা এই যুদ্ধে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এবং তারা এবং বিশ্ব একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে। এটা আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি এবং এরই মধ্যে এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন যে গত 80 বছরের মধ্যে পৃথিবী একটা বড় ধরনের বিপর্যয়ের মুখে চলে যেতে যাচ্ছে এবং এই মধ্যপ্রাচ্য সংকটের কারণে, এই যুদ্ধ পরিস্থিতির কারণে। আপনি জানেন যে হরমুজ প্রণালীতে আমেরিকা এবং তাদের মিত্রদেরকে কিন্তু তাদের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে এবং এর ফলে সারা বিশ্বের যে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং আমেরিকা মনে করেছিল যে তারা এই হামলা করে কয়েকদিনের মধ্যেই তারা এই যুদ্ধ শেষ করতে পারবে, কিন্তু এখন কিন্তু ইরানের মিত্রদের কাছে বলতে গেলে এক ধরনের হাতে পায়ে ধরছে তারা এই যুদ্ধ বিরতির জন্য এবং ইরান কিন্তু সেটা প্রমাণটা কি আসলে? এটা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুনি, এটা প্রমাণ থাকতে হবে। কারণ হচ্ছে কি, আমেরিকা ইসরায়েলের হামলা প্রমাণ আছে, তাদের হামলায় নিহতের সংখ্যা আছে, তাদের হামলায় সেখানে ইরানের যে ক্ষতি সেটা প্রমাণ দেখা যাচ্ছে, কিন্তু ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার প্রমাণ হিসেবে আমরা আসলে কি বলতে পারি? আপনি নিশ্চয়ই জানেন যে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ইসরায়েল সরকারের পক্ষ থেকে একেবারে কড়া নিষেধাজ্ঞা রয়েছে যে তাদের ক্ষয়ক্ষতির কোনো খবর প্রচার করা যাবে না। এরপরও পশ্চিমা গণমাধ্যমে যেভাবে তাদের ক্ষয়ক্ষতির খবর আসছে তাতে দেখা যাচ্ছে যে তারা একটা মানে বড় ধরনের
বিপর্যয়ের মধ্যে না, চলে সেটা তো গেছে, অবশ্যই, তাদের কারণ ইসরায়েল ধ্বংস। হচ্ছে খুবই ছোট্ট একটি দেশ। সেখানে ইরানের তুলনায় খুবই ছোট্ট একটি দেশ, যেখানে এত হামলা হলে তার ক্ষতির মাত্রাটা অনেক বেশি, কিন্তু সেই অবস্থায় টিকে থেকে ইসরায়েল হামলা করে যাচ্ছে। এবং আরেকটি খবর নিশ্চয়ই আপনার হয়তো চোখে পড়েছে, গত দু একদিনে ট্রাম্প বলার চেষ্টা করেছে যে প্রায় 2000 প্যারাট্রুপার ইরানে তারা অবতরণ করবে বোমা নিয়ে, মার্কিন সেনারা। তো এই ধরনের বিষয়গুলোকে, কারণ যেখানে আমরা জানি যে ইরানে স্থল যুদ্ধের সম্ভাবনা খুবই কম, স্থল যুদ্ধ ছাড়া ইরানকে হারানো অসম্ভব, সেখানে তারা এই ধরনের পরিকল্পনার কথা বিভিন্ন গণমাধ্যম বলছে। এটা কতখানি সত্য আসলে? এইটার বিভিন্ন রকমের খবর আসতেছে যে প্রথমে এরকম স্থলপথে তারা সেনা পাঠানোর কথা বলেছিল, আবার খবর আসছে যে না, আমেরিকা স্থলপথে সৈন্য পাঠাবে না। কারণ হলো যে আমেরিকার গোয়েন্দা সংস্থাই বলছে যে তারা স্থলপথে যদি তারা সেনা পাঠায়, এবং বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষকরা কিন্তু বলছে যে তাহলে এটা আরও আমেরিকার জন্য বড় বিপর্যয় হবে। এমনকি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে স্থলপথে যদি তারা আসে তাহলে কোনো সেনাবাহিনী, বেশিরভাগ সেনাবাহিনী জীবিত জীবিত যেতে ফিরতে পারবে না। ধন্যবাদ জনাব সাদুল ইসলাম। আমরা একটু ফিরছি, আমাদের সঙ্গে দুবাই থেকে আছেন, সংযুক্ত আরব আমিরাত থেকে KH হাসিবুজ্জামান। হাসিব ভাই, আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনারা মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ পরিস্থিতিকে আপনারা দেখছেন এবং আপনারা সেখানে সকল ধরনের তথ্য আপনারা জানতে পারছেন, যে আসলে এই যে ইরানের উপর যে ইসরায়েল এবং মার্কিন হামলা, এই যুদ্ধটা কতখানি দীর্ঘস্থায়ী হতে পারে, এবং এর ফলে আসলে জ্বালানি সংকটের যে প্রভাব বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে, সেই প্রভাবগুলো কতখানি ওখানে আছে? অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে এখনো আমরা জ্বালানি যে মূল্য বৃদ্ধির যে প্রভাব, সেটা এখনো আমরা ওরকম ভাবে বুঝতে পারছি না এখানে। মূল্য কারণ বৃদ্ধি কিংবা জ্বালানি অর্থাৎ সরবরাহ কোনো ঘাটতি আছে কিনা? না, জ্বালানি সরবরাহ থেকে শুরু করে জ্বালানি এই যে সংকটের জায়গা, এই সংকটের জায়গা এখনো আমাদের বিশেষ করে ইউএইতে এই জায়গাগুলো এখনো আমরা ওরকম ভাবে বুঝতে পারিনি। পাশাপাশি আমাদের এখানে কোনো ধরনের কোনো সাপ্লাই সাইড থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো প্রভাব আমরা এই এখনো পর্যন্ত পাইনি। আমরা তো এখানে যারা এখানে বিভিন্ন ফ্লাইটে যারা বসবাস করছি, আমাদের এখানে কোনো ধরনের কোনো সাপ্লাই সাইড থেকে কোনো প্রবলেম আমরা এখনো দেখতে পাচ্ছি না এখানে। কিন্তু এইটার যদি খুব বেশি লং লাস্টিং করে, তাহলে দীর্ঘমেয়াদে এইটার একটা বড় ধরনের সমস্যা হতে পারে বলে বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন মাধ্যম থেকে পাচ্ছি। যদিও সেই মাধ্যমগুলো অতটা বিশ্বাসযোগ্য কিনা সেটাও আমরা জানি না। কারণ এইখানে তো সত্যিকার অর্থে যে মেসেজগুলো পাই, যে নিউজগুলো পাই, সেই নিউজগুলো আমরা আসলে বিভিন্ন যে মাধ্যমগুলো থেকে পাই, সব মাধ্যমগুলো নিউজগুলো আমরা আসলে এখানে নিতেও পারি না। আমরা শুধুমাত্র এখানে আল জাজিরা আছে, গালফ নিউজ আছে, খালিজ টাইমস আছে, কিন্তু এইখান থেকে যে নিউজগুলো পাই সেই নিউজগুলো তো সত্যিকার অর্থে একদমই আহ একটা, যাতে ইউএইর জন্য কোনো ধরনের ব্যাড ইমেজ তৈরি না করে সেই জায়গাগুলো থেকে সেইভাবে কিন্তু আমরা পাই। সুতরাং আমরা এখানে যারা আছে, আমাদের পক্ষে এইটা বোঝাটা খুব বেশি সহজ না, যে ঠিক কতদিন পরে বা কি ধরনের মজুদ আছে, এই মজুদের জায়গায় সরকার সবসময় আমাদেরকে আশ্বস্ত করছে আমরা, এবং সেই আশাতে সেই আশ্বস্ততার উপরে ভর করে আমরা এখন পর্যন্ত এখানে অবস্থান করতে পারছি। জি, ধন্যবাদ জনাব হাসিবুজ্জামান। আমরা ফিরছি, আমাদের সঙ্গে আছেন বাহরাইন থেকে মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ। আলাউদ্দিন আহমেদ, আপনার কি মনে হয় যে এই যে যুদ্ধ পরিস্থিতি, এটা আসলে এই সংকটের কথাগুলো আমরা শুনছি, মধ্যপ্রাচ্যের সংকট কিংবা আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংকট কিন্তু এক না, এর মধ্যে পার্থক্য আছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই যুদ্ধ পরিস্থিতি আর কতটা দীর্ঘস্থায়ী হতে পারে বলে আপনার কাছে মনে হয়? দেখেন, বাংলাদেশের একমাত্র শ্রমবাজারের দিক থেকে কিন্তু মধ্যপ্রাচ্য, এখানে যদিও যে কোনো জিনিসের প্রথম অবস্থা কিন্তু এটার প্রভাবটা বোঝা যায় না। আপনারা জানেন, এটা যখন ধীরে ধীরে যখন এটা আপনার লং লাস্টিং হবে, তখনই কিন্তু এটার প্রভাবটা শুধু এখানে নয়, শুধু মধ্যপ্রাচ্য বললে বলবে, এটা বাংলাদেশ তথা পুরো বহির্বিশ্বে কিন্তু এটার প্রভাবটা পড়বে। আপনারা জানেন, অন্য অন্য দেশে কিন্তু এদেশ যেহেতু তেল প্রধান দেশ, এবং অ্যালুমিনিয়াম আমাদের যে বাহারানে যেটা আছে এখানে, এবং বিভিন্ন ধরনের আপনার হোটেল, অ্যাপার্টমেন্ট বা রেসিডেন্সিয়াল যে বিল্ডিং থাকে, ওইখানে কিন্তু পর্যটক বা গতকালকে আপনি একটা জিনিস জানবেন, বাহারানের স্টিল প্লান্ট পুরো জিসিসিতে চলে, স্টিল প্লান্ট বন্ধ ঘোষণা করেছে। তারপরে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করেছে। কবে চায়, এবং বাহারানের যে মেইন যে আপনার টেন্ডার যে ডিপার্টমেন্টটা, ওটাও টোটালি বন্ধ করে দিয়েছে।
তো তাহলে আমরা আসলে প্রবাসীরা ওই যে আমাদের যে অন্ধকার হাবিবুজ্জামান ভাই যে কথাগুলো বলেছেন, যে আমরা যারা প্রবাসী ব্যবসায়িকরা আছি, আমরা এখনো ওই প্রভাবটা যদিও না বুঝতে পারি জ্বালানি বা অন্য অন্য বিষয়, কিন্তু এখন আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের বিভিন্ন সেক্টরে কিন্তু বাংলাদেশের কর্মী এবং শ্রমিক ভাইয়েরা কিন্তু বেকারের দিকে যাচ্ছে। কারণ প্রথম প্রথম সবাই চেষ্টা করছে 1 মাস 2 মাস রাখার জন্য, পরবর্তীতে কিন্তু এটা বিকট একটা প্রবলেমের দিকে যাবে, যেটা আমরা মনে করছি। এবং এটা কোন দিকে যায় বোঝা যাচ্ছে না। কারণ বাহরানের যেহেতু একেবারে টোটালি ইউইতে এবং অন্য দেশগুলোতে ফ্লাইট চলছে, বাহরান কিন্তু 28 ফেব্রুয়ারির পর থেকে আজও পর্যন্ত কিন্তু একটা ফ্লাইটও ওঠে নাই। যদিও 2-3টা ফ্লাইট, আপনার 2টা ফ্লাইট গিয়েছে দাম্মাম থেকে সৌদি আরবের। তো তাহলে এখানের যে খাদ্য বা অন্য অন্য যে সামান বা এই দেশ চলার মতো যে জিনিসগুলা, সবগুলা কিন্তু সৌদি এবং বাহরানের সাথে জানেন একটা খরচ হয়ে আছে, ওই বর্ডার দিয়ে আসে। যদি ওইটাও যদি কোনো কারণবশত প্রবলেমের দিকে পড়ে, তাহলে আমরা অনেক প্রবলেমের দিকে পড়ে যেতে পারি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের অবস্থা ঠিক আছে। কারণ বাকিটা দেশ একটা ছোট দেশ, বাংলাদেশ তথা অন্য দেশের সাথে তুলনা জি, করলে কিন্তু ধন্যবাদ আলাউদ্দিন ভাই। আমরা আসবো, দর্শক যাচ্ছি আমরা ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখছেন প্রবাস সংলাপ অনুষ্ঠান, আপনাদের সঙ্গে আছি আমি বাদশা। আমরা কথা বলছিলাম ইরান ইসরায়েল যুদ্ধ, মার্কিন আধিপত্যের সংকটে মধ্যপ্রাচ্য। আমাদের সঙ্গে আছেন 3জন সম্মানিত অতিথি। আছেন মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ, বাহরাইন প্রবাসী এবং রাজনীতিবিদ। আমাদের সঙ্গে আছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে KS হাসিবুজ্জামান, সিনিয়র সাংবাদিক। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সাইদুল ইসলাম। আমরা শুনছিলাম যে ইরান ইসরায়েলের যে যুদ্ধ এবং সেখানে মার্কিন আধিপত্যর যে বিষয়গুলো আছে, সব কিছু মিলিয়ে শুধু মধ্যপ্রাচ্যই না, এখানে কিন্তু মোটামুটি বলতে পারি আমরা বহির্বিশ্বের বড় একটি অংশ কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে এবং এর ক্ষতির কবলে পড়ছে কিন্তু অনেকগুলো দেশ। তো সামগ্রিকভাবে এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে টার্ন করবে, সবারই কিন্তু জানতে চাওয়া একটাই প্রশ্ন, যে এই যুদ্ধ অবস্থা কোন দিকে যাবে। যদিও ট্রাম্প এক এক সময় এক এক ধরনের তথ্য বলছেন, আমরা দেখছি যে পাকিস্তানকে দুতিয়ালি করার জন্য বলা হচ্ছে, তারা দুতিয়ালি করার চেষ্টা করছে। এবং এই নিয়ে গণমাধ্যমের যে রিপোর্টিং, যেগুলো আমরা একজন গণমাধ্যম কর্মী হিসেবে দেখছি, যে পশ্চিমা গণমাধ্যম এবং আমাদের দক্ষিণ এশিয়া বা এশীয় অঞ্চলের গণমাধ্যমের যে রিপোর্টিং, তার মধ্যেও কিন্তু বেশ বিস্তর ফারাক থাকছে মাঝে মধ্যেই। আসলে এইসব বিষয়গুলো কেন হচ্ছে? সাইদুল ইসলাম, আপনার কাছে কি মনে হয় ভাই, আসলে যে এই যে আমি আলোচনা করছিলাম যে এই যে ফারাকের বিষয়গুলো এবং এই যুদ্ধ অবস্থা, কি বলা যায়, যে যুদ্ধবিরতিতে যাওয়া, যুদ্ধ বন্ধ করার যে উদ্যোগ, এইসব রিপোর্টিংগুলো আমরা দেখছি, আসলে প্রকৃত সত্যটা কি? আসলে প্রকৃত সত্যটা আমি বলবো যে এবং আপনার যে আলোচনার তথ্যসূত্রগুলো কি? আমি সেটা আমার তথ্যসূত্র হলো যে ইরানের যে বিভিন্ন গণমাধ্যম রয়েছে, সেটার পাশাপাশি পশ্চিমা যে গণমাধ্যমে যে রিপোর্টগুলো আসছে, বাংলাদেশের গণমাধ্যমে যে রিপোর্টগুলো আসছে, সেটার ভিত্তিতে আমি বলতে চাই। আপনি জানেন যে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার যুদ্ধবিরতির কথা বলেছে। এমনকি সে একবার প্রথম দিকে বলেছে যে আমরা এরই মধ্যে ইরানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 5 দিন সে হামলা বন্ধের কথা বলেছিল, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের কথা বলেছিল এবং ইসরায়েলকে জ্বালানি স্থাপনায় হামলা না করার নির্দেশ দিয়েছিল। এবং এটা কেন হচ্ছে? কারণ আপনি জানেন যে আসলে তাদের অবস্থা খুব খারাপ অবস্থায় গিয়েছে এবং তারা একটা পরাজয়ের মুখে বলেই তারা কিন্তু এই যুদ্ধবিরতির কথা বলছে। আমি এই কারণেই বলবো যে তারা পরাজয়ের পথে, কারণ হলো তারা যে লক্ষ্যে ইরানে হামলা চালিয়েছিল, তাদের মূল লক্ষ্য ছিল যে ইরানের যে বর্তমান সরকার ব্যবস্থা, তাদের পতন ঘটানো এবং ইরানের নিয়ন্ত্রণ তাদেরকে নেয়া। তাদের কিন্তু কোনো লক্ষ্যই অর্জিত হয়নি। তারপরেও তারা যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছে। কেন চাচ্ছে? তার মানে হলো তো এই হামলা করে তারা একটা বেকায়দায় পড়েছে। কারণ ইরান যে এই প্রথমে হামলা করে ইরানের সর্বোচ্চ নেতাকে তারা হত্যা করেছে এবং ইরানের শীর্ষ পর্যায়ে কর্মকর্তা এবং সেনা কর্মকর্তা শহীদ হওয়ার পরেও তারা যে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে এবং আপনি দেখেছেন যে ইসরায়েলে যে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাইফা, তেল আবিব এবং মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং যে কারণে মার্কিন সেনারা কিন্তু তাদের ঘাঁটিতে এখন অবস্থান করতে পারছে না। আপনারা প্রতিনিয়তই খবর পাচ্ছেন যে তারা বিভিন্ন হোটেলে এবং অন্যান্য জায়গা থেকে তারা এই যুদ্ধ পরিচালনা করছে মার্কিন সেনারা।
তার মানে তাদের অবস্থা কত বিপর্যয়ের মুখে, যে কারণে তারা বারবার যুদ্ধবিরতির কথা বলছে এবং বিভিন্ন পক্ষ কাছে হাত ধর্ণা দিচ্ছে এবং এমনকি পাকিস্তানের মাধ্যমেও আলোচনা চলছে। কিন্তু ইরানের পক্ষ থেকে আপনি কখনো এখন পর্যন্ত কোনো সংবাদ পাননি যে ইরান বলেছে যে আমরা যুদ্ধবিরতি চাই? ইরান কিন্তু বারবার বলছে যে আমরা এই ধরনের কোনো আলোচনাই করিনি, তারা এমনকি স্পষ্ট করে বলার চেষ্টা করেছে। তারা এবং শুরুতে যে আলোচনার কথা বলেছিল ইরান অস্বীকার করেছে, ইরানের গণমাধ্যমে এ ধরনের কোনো খবর আসেনি। এমনকি ইরানের বিভিন্ন সেনা কর্মকর্তার পক্ষ থেকে এই ধরনের খবর এসেছে, তারা বলেছেন যে ইসরায়েল এবং আমেরিকা অবৈধভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এই বর্বরোচিত হামলা করেছে এবং তাদের এই হামলা থেকে নিরপরাধ নারী শিশুরাও রেহাই পাচ্ছে না। এই যুদ্ধ তারা শুরু করেছে এবং এই যুদ্ধ আমরা শেষ করব এবং আমাদের এই সর্বাত্মক এই যুদ্ধে আমাদের শক্ত প্রতিরোধ চলছে এবং চলবে, এবং এটাই আসলে মূল মেসেজ। এবং আমি যে বর্তমান পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে এটা আরও দীর্ঘায়িত হতে পারে এবং সারা বিশ্বে একটা বড় ধরনের অচল অবস্থা তৈরি হতে পারে, এবং এই পরিস্থিতি আমার মনে হয় না মার্কিন প্রেসিডেন্ট এটা সামাল দিতে পারবে। এবং এটা না, এই হরমুজ প্রণালীর যে বিষয়গুলো, আসলে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করার এবং সেখানে ট্রাম্প যে বারবার করে তার যে হুমকি সেটা অব্যাহত রেখেছে যে সে হরমুজ প্রণালী সেটা তার নিয়ন্ত্রণে নিয়ে নেবে সে, আসলে এটা কি ভৌগোলিকভাবে কোনোভাবে সম্ভাবনা আছে সেখানে? আপনি জানেন যে এটা অনেক আগে থেকে এসে বারবার বলছে যে তারা নিয়ন্ত্রণে নিয়ে নেবে এবং আমেরিকার মিত্র দেশগুলোর কাছেও সহযোগিতা চেয়েছে, কিন্তু কোনো দেশের কাছ থেকে সাড়া পাচ্ছে না। এবং এই কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। আপনি দেখেন যে তার এত মিত্র, এমনকি ব্রিটেন, তার যখন বিভিন্ন ইরাকে যখন আমেরিকা হামলা করে তখন ব্রিটেনও কিন্তু আমেরিকার সাথে যুক্ত হয়েছিল সে হামলা, কিন্তু এবার কিন্তু বলেছে যে আমরা অতীত থেকে শিক্ষা নিতে চাচ্ছি এবং আমরা আর ভুল করতে চাচ্ছি না। কেন করছে? শুরুতে কিন্তু অনেকেই কিন্তু সহযোগিতা করার আশ্বাস দিয়েছিল, কিন্তু ইরানের শক্ত প্রতিরোধ এবং প্রচণ্ড তাদের হামলার যে অব্যাহত ধারাবাহিকতা তারা দেখেছে, এবং এই ভয়েই কিন্তু আমেরিকার মিত্র দেশগুলো এখন আসতে সাহস পাচ্ছে না। জি, ধন্যবাদ জনাব সাইদুল ইসলাম। আমরা ফিরছি, আমাদের সঙ্গে আছেন আলাউদ্দিন আহমেদ, বাহরাইন থেকে আমাদের সঙ্গে আছেন। জনাব আলাউদ্দিন ভাই, একটু জানতে চাই, এখানে সাইদুল ভাই বলছিলেন যে এই বিভিন্ন মার্কিন ঘাঁটিতে যে হামলা, এখন মার্কিন ঘাঁটি, মধ্যপ্রাচ্যের যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে তার মধ্যে বাহরাইনও একটি, বাহরাইনেও কিন্তু মার্কিন ঘাঁটি আছে। আপনারা তো বলছিলেন যে সেখানকার মার্কিন ঘাঁটিগুলোতেই হামলা হচ্ছে, বেসামরিক কোনো স্থাপনা, বেসামরিক কোনো জনবহুল এলাকায় হামলা হচ্ছে না। তো মার্কিন ঘাঁটিগুলোর পরিস্থিতি, বিশেষ করে বাহরাইন কিংবা বাহরাইনের আশপাশের দেশগুলোর, আলাউদ্দিন ভাই যদি একটু বলতেন। আপনারা জানেন বিশ্বের পঞ্চম ঘাঁটি হচ্ছে বাহরাইন, যেটা এটা তো আপনারা সবাই জানেন, এবং এটা কিন্তু বিশাল বড়। আমার এটার কাজের সুবাদেতে বা ব্যবসার বিভিন্ন কাজে দুইবার যাওয়ার ওইখানে সম্ভাবনা হয়েছে। এটা বিশাল বড়, কিন্তু দেশ যত ছোট কিন্তু ঘাঁটি যদি আপনি হিসাব করেন বিশাল বড় ওই জায়গাতে। এবং আমার একজন আঙ্কেল ওইখানে চাকরি করে এবং ওই জায়গা থেকে অনেক কিছু জানতে পারলাম। মার্কিন ঘাঁটিতে তো বাহরাইন প্রথম ধাপে হামলা হয়েছে। তো আপনারা জানেন এখানে কিছু আমাদের বাধ্যকতা থাকার কারণে অনেক কিছু বলতে পারছি না। আপনি যদি পর্যালোচনা করেন বাহরাইনের যে কোনো জায়গাতে যতগুলো বিল্ডিং এ এই পর্যন্ত হামলা হয়েছে, মার্কিন সৈন্য যেখানে আছে ওইখানে কিন্তু হামলা হচ্ছে। এবং আপনার গতকালকেও আমরা যতটুকু জানিয়েছি, বা এদেশের যে মেন যে আলবা ওইখানে কিন্তু হামলা হয়েছে। এবং শুধু যে আমরা সকলে বাংলাদেশের বা অনেকেই কিন্তু শুধু বলে যে মার্কিন ঘাঁটিতে হামলা হচ্ছে, এটা কিন্তু টোটালি রং ইনফরমেশন। বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে, কিন্তু এই জিনিসটাকে তারা সবাই বলতেছে যে যেখানে হামলা হচ্ছে ওই জায়গাটাকে তারা ওইরকম ভাবে ব্যাখ্যা দিচ্ছে যে ওইখানে মার্কিন সৈন্যরা ছিল বা তাদের পরিবার ছিল, এর আগে দূতাবাসের কর্মরত বা কর্মচারী বা অ্যাম্বাসেডাররা ছিল, এরকম ভাবে কিন্তু তারা এই জিনিসটা বলে যাচ্ছে। তো এখানে তারা বাহারের ডিফেন্স সিস্টেমটা খুবই বর্তমানে আমি মনে করি স্ট্রং পুরো মিডল ইস্টের ভিতরে, কারণ বাহারান ডিফেন্স সিস্টেমের সাথে অলরেডি ইউকে এবং আপনার ইউক্রেনের সাথেও গতকালকে একটা চুক্তি হয়েছে, আপনারা জানেন, সৌদি সহ বাহারান বিভিন্ন মিডল ইস্টের কান্ট্রিগুলো। তো এই জন্য প্রযুক্তিগতভাবে একটু স্ট্রং থাকার কারণে কিন্তু বাহারানে এই ছোট দেশ হিসাবে আমরা মনে করি ইউএ থেকে কিন্তু 5-10 গুণ ছোট বাহারান, এবং সৌদি থেকে তো এটা হিসাবই নাই, কাতার থেকেও অনেক ছোট। তো তাহলে এখানে যে
অ্যান্টিসেপ্টার যেটা, এটা কিন্তু খুবই ভালো দিকে যাচ্ছে। তো এই জন্য শুধু ঘাটির জিনিসটা আমরা হিসাব করলে সকলে চলবে না। আমাদেরকে এখন বর্তমান প্রেক্ষাপটে বাহারানি কোথায় পড়ছে বা কোন জায়গাতে পড়বে, এটা বর্তমানে আমরা কেউই এটা কেউ অনুমান করা সঠিকভাবে বলতে সম্ভব পারছি নয়। না। জি, ধন্যবাদ জনাব জি। আলাউদ্দিন ভাই। আমরা আপনার কাছে ফিরবো। আমাদের সঙ্গে আছেন KH হাসিবুজ্জামান। হাসিব ভাই, আসলে সংযুক্ত আরব আমিরাতের আকাশ পুরোটাই তাদের লক্ষ্যবস্তু নয়। ইরান সেখানে হামলা করছে, বিশেষ করে মার্কিন ঘাঁটিগুলো, যে প্রসঙ্গ আমরা এর আগেও বাহরাইনের সঙ্গে কথা বলছিলাম। তো আপনার কাছে কী ধরনের তথ্য আছে যে আসলে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে যে সংযুক্ত আরব আমিরাতে হামলা করা হচ্ছে, সেখানে মার্কিন ঘাঁটি বা ঘাঁটিতে যারা থাকেন তাদের পরিস্থিতি কী, আসলে সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণটা আপনারা কী ধরনের কোনো তথ্য জেনেছেন কিনা? একটু আনমিউট করতে হবে হাসিবুজ্জামান ভাই, একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ বাদশা ভাই। আবারও দেখেন, একটা কথা আছে না আমাদের বাংলায়, যে রাজাই রাজাই যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। আসলে মূলত এই যে ইরানের সাথে এখন যে যুদ্ধগুলো চলছে ইউএস এবং ইসরায়েলের, এর মধ্যে যে এখন ইউই কে যে ভাবে টার্গেট করা হচ্ছে, ইউই তে যেভাবে প্রতিদিন যেভাবে ইন্টারসেপ্ট করা হচ্ছে ইরানের মিসাইল এবং হচ্ছে ড্রোনকে, এবং এইগুলো যতটুকু আঘাত হানছে আমেরিকান যে ঘাঁটিগুলোতে, আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন মাধ্যম থেকে, আমেরিকান ঘাঁটিগুলোকে এখন পুরোপুরি ভাবে এখানে ব্ল্যাঙ্ক করে ফেলা হয়েছে, শূন্য করে ফেলা হয়েছে। এবং আমরা এটা এটা শুনতে পাচ্ছি এরকম বিভিন্ন মাধ্যম থেকে, সত্যিকার অর্থে, যে ইরানি সৈন্য যারা ছিল তারা হয়তো এখান থেকে অনেকেই চলে গেছে, অনেকে আবার বিভিন্ন ভাবে বিভিন্ন হোটেল, বিভিন্ন জায়গাগুলোতে তারা তাদের মতো করে তারা এখানে অবস্থান করছে। আবার এভাবে আবার ইরানের বিভিন্ন থ্রেড গুলো আবার বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যেগুলো জানতে পাচ্ছি, যে তারা আবার এদেরকে বাছাই করে করে বিভিন্ন ভাবে আইডেন্টিফাই করে করে যখন অ্যাটাক করার যে প্ল্যান গুলো করছে। সত্যিকার অর্থে এইটা যদি হতে থাকে, ইভেন এই থ্রেড গুলোও যদি চলতে থাকে, সেটাও আমাদের মতো ব্যক্তি, আমাদের মতো মানুষের জন্য সত্যিকার অর্থে এখানে খুব বেশি ভয়ানক অবস্থা। তো আমার কাছে, আমরা এখনো পর্যন্ত এইখানে ইউএই তে বলেন, ইউএই তে কোনোভাবে আমরা আমেরিকান ঘাঁটি থেকে শুরু করে কোন জায়গায়, কারণ এগুলো তো খুবই সুরক্ষিত স্থাপনা, এদের সুরক্ষিত অবস্থান, এদের এইখানে হয়তো তাদের অবস্থান যেরকম শক্ত, তাদের প্রতিরোধ ব্যবস্থাও হয়তো সেরকম তার ভাবে মানে শক্ত। হচ্ছে যে কিন্তু এখানে, আসলটা জি জি জি, হাসিবুজ্জামান, একটু জানতে চাই যে মার্কিন ঘাঁটির আপনার যে তথ্য বলছেন যে তাদের স্থাপনা বা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই শক্ত, তার মানে হচ্ছে যে এখানে ইরানের যে হামলাগুলো হচ্ছে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে, সেই হামলায় খুব বেশি ক্ষতি হচ্ছে না আমেরিকান ঘাঁটির, বিষয়টা কি এমন? আমরা 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 সেটাই ধরি, কারণ এখনো পর্যন্ত আমরা কিন্তু সেরকম ভাবে কোনো চাক্ষুষ কোনো কিছু আমরা আসলে পাইনি। আমরা যতটুকু পাচ্ছি, যেগুলো দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু এভরিডে যে ইন্টারসেপ্ট করা হচ্ছে সেগুলো হিসেব পাচ্ছি। পাশাপাশি না, যেটা হচ্ছে, ইন্টারসেপ্ট তো ইন্টারসেপ্ট করার ফলে ইন্টারসেপ্ট করছে ইউই গভর্নমেন্ট, তারাও করছে, পাশাপাশি আমেরিকান যে ঘাঁটি সেখানকার যে সৈন্যরা তারাও করছে। এখন এটা ইউই করছে তার সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, আর যুক্তরাষ্ট্রের সেনারা করছে তাদেরকে ঘাঁটিকে বাঁচানোর জন্য। দুই বাঁচানোর যে পার্থক্য, সেই পার্থক্যের জায়গায় মূল জানতে চাওয়া যে ইউএস ঘাঁটিগুলো আসলে তাদের প্রতিরোধ ব্যূহটা কতখানি শক্ত অবস্থানে আছে, নাকি তারা আসলে সেখানে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনটা? না, আমরা এই পর্যন্ত গণমাধ্যমে যে খবরগুলো পেয়েছি, তাতে ইউএস এর যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই ইরান কন্টিনিউয়াসলি এই হামলাগুলো করে যাচ্ছে, এবং ইউএস এর ঘাঁটি ছেড়ে সৈন্যরা হয়তো ঘাঁটি ছেড়ে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে তারা আশ্রয় নিচ্ছে, এই ধরনের নিউজগুলোই আমরা পাচ্ছি সত্যিকার অর্থে। হ্যাঁ, কারণ আমরা তো গিয়ে দেখতে পাচ্ছি কি না। ধরনের গণমাধ্যম, কি ধরনের গণমাধ্যম, কোন কোন গণমাধ্যমে আপনারা পাচ্ছেন? এইখানে 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 বিদেশি বিভিন্ন, যেমন আমরা আল জাজিরা থেকে শুরু করে, এপি থেকে শুরু করে, গালফ নিউজ আছে, খালিজ টাইমস আছে, আমরা যদি এইগুলোকে ধরি, এইভাবে মানে এদের মাধ্যমে আমরা কিছু কিছু করে বিভিন্ন ভাবে নিউজ গুলো আমরা পাচ্ছি। তার মানে হচ্ছে আপনারা বলতে চাচ্ছেন যে তাহলে ইরানের যে লক্ষ্যবস্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাতে মার্কিন ঘাঁটি, সেই ঘাঁটিগুলো লক্ষ্য করে তাদের যে হামলাগুলো, সেটি তারা লক্ষ্যবস্তু অনুযায়ী তারা কাজ করতে পারছে, এবং
তাহলে সেটা যদি হয় তার মানে হচ্ছে যুদ্ধ আরও কি বেশি কন্টিনিউ করতে পারে এমন কি সম্ভাবনা দেখছেন, নাকি এই চাপে বা এই প্রেশারের কারণে আমেরিকা পিছু উঠতে পারে? দেখেন, এখন পর্যন্ত যতগুলো আহ, যুদ্ধ বন্ধ থেকে শুরু করে, যুদ্ধ স্থগিত থেকে শুরু করে, যত ধরনের আলোচনা থেকে শুরু করে যা কিছু আমরা এখন পর্যন্ত পাচ্ছি, তাতে কিন্তু কোথাও এই যুদ্ধ খুব সহসা বন্ধ হওয়ার কোনো ধরনের কোনো লক্ষণ কিন্তু আমাদের কাছে পরিলক্ষিত না। ইভেন এইটা যদি এইরকম ভাবে কন্টিনিউ করতে থাকে, তাহলে সত্যিকার অর্থে ইউএই তে আমরা যারা, আমাদের মতো যারা বিজনেসম্যান, বিভিন্ন দেশে যারা বিজনেস যারা এখানে করছে, তারা সবচেয়ে বেশি এফেক্টেড হবে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই যুদ্ধটা তো কোনোভাবে আসলে জীবন হানিকর যুদ্ধ না। এই যুদ্ধটা তো কতজন মানুষ মারা গেল, কতজন সৈন্য মারা গেল, আমার কাছে মনে হয়েছে যে এই যুদ্ধটা সেইটা না। এই যুদ্ধটা হচ্ছে মূলত আর্থিকভাবে, ইকোনমিক্যালি, এবং জি, এইটা ধন্যবাদ। মানে যদি আমি মনে আর্থিকভাবে করি ক্ষতি, যে মানে বিশ্বকে পঙ্গু করে ফেলার একটা অন্য আর্থিকভাবে বড় ধরনের একটি একটি যুদ্ধ আসলে। ধন্যবাদ জনাব হাসিবুজ্জামান। আমরা দর্শক এখানে দেখলাম যে আসলে এই যুদ্ধ খুব সহসা বন্ধ হবার নয়। আমাদের সম্মানিত 3 আলোচকের বক্তব্যে মোটামুটি এইটি কিন্তু উঠে এসছে। আমরা আসলে এই যুদ্ধ যদি সহসা বন্ধ না হয়, সেক্ষেত্রে আমাদের প্রবাসী বাংলাদেশিদের করণীয় কী হতে পারে সে বিষয়ে জানবো। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখছেন প্রবাস বাংলা অনুষ্ঠান, আপনাদের সঙ্গে আছি আমি এম এম বাদশা। আমরা কথা বলছিলাম ইরান ইসরায়েল যুদ্ধ, মার্কিন আধিপত্যের সংকটে মধ্যপ্রাচ্য, এবং আসলে পুরো আলোচনায় একটি বিষয় কিন্তু উঠে এসেছে যে আসলে খুব সহসাই এই যুদ্ধ শেষ হচ্ছে না। যদি তাই হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে, এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সবচেয়ে বড় একটি জায়গা, আমাদের জনশক্তি রপ্তানির খাতের যে ভিত্তির উপরে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেখানে বড় ধরনের হুমকি কিন্তু বা অশনি সংকেত আমরা বলতেই পারি। তো এমন পরিস্থিতিতে আসলে কি কি খাতের ক্ষতি আমাদের হতে পারে এবং করণীয় কি, এই বিষয়ে আমরা শুনবো। জনাব কে এস হাসিবুজ্জামান আছেন সংযুক্ত আরব আমিরাত থেকে। আমরা শুনছি হাসিব ভাই, আসলে কি ধরনের সংকট আমাদের সামনে অপেক্ষা করছে এই জনশক্তি রপ্তানি খাতে? বাচ্চা ভাই, ধন্যবাদ। এখানে দেখেন যে বাংলাদেশে আমরা যারা এখানে আছি, তাদের যারা জব করি, তারা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন, এখানে রিয়েল এস্টেট সেক্টরটা হচ্ছে সবচেয়ে বড় সেক্টর। তো রিয়েল এস্টেট সেক্টরে যারা এখানে কাজ করে, যারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করে, যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টর হিসেবে কাজ করে, এখানে কিন্তু তারা অনেক বড় বড় এক কোম্পানিতে হিউজ পরিমাণে লোকজন নিয়ে কাজ করে, বেশ জনশক্তি নিয়ে কাজ করে। এক একটা প্রতিষ্ঠান আছে 1,000, 2,000, 3,000 এমপ্লয়িও আছে তাদের। তো এটা যদি কন্টিনিউ করে, এই যুদ্ধটা যদি কন্টিনিউ করে, তাহলে আমার ধারণা এখানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল থেকে শুরু করে অন্যান্য সাপ্লাই সাইডে বড় ধরনের একটা সংকট তৈরি হতে পারে। যদি সেই সংকট তৈরি হয়, তাহলে এই যে হিউজ পরিমাণ লোকজন, হিউজ পরিমাণ জনশক্তি, তারা আসলে বেকার হয়ে যেতে পারে। এই এই বেকারত্বটা যদি আসে, তখন আসলে আমাদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হবে। এবং আরো যে বিষয়টা, সেটা হচ্ছে যে দুবাইয়ে তো সত্যিকার অর্থে কখনো কোনো কিছু উৎপাদনের জায়গাটা তো খুব সীমিত পরিমাণে, এখন কিছু কিছু পরিমাণে হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট থেকে শুরু করে অন্যান্য জায়গায়, কিন্তু বেশিরভাগই তো বাইরের দেশ থেকে আমদানি নির্ভর এখানে। এই যে আমদানি নির্ভরতার যে জায়গায়, সেই সাপ্লাই চেনটা যদি প্রপারলি ওয়ার্ক না করে, হরমুজ প্রণালী থেকে শুরু করে অন্যান্য সেক্টর গুলো যদি প্রপারলি ওয়ার্ক না করে, এখন পর্যন্ত সরকারের যে আন্তরিকতা, যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কারণে এখনো এই ধরনের সংকট তৈরি হয়নি। কিন্তু আমার আশঙ্কা, ভবিষ্যতে যদি এই সংকট তৈরি হয়, তখন কি হবে? তখন তো আসলে মূলত আমরা যারা এখানে, যারা অনেক টাকার মালিক, অনেক ইনকাম যাদের আছে, যারা হিউজ পরিমাণ সঞ্চয় করতে পারছেন, তারা হয়তো সার্ভাইভ করতে পারবেন একটা লম্বা সময়। কিন্তু আমরা যারা আজকের মাস, আজকের ইনকাম না হলে আগামী মাস চলতে পারবো না, এই ধরনের যারা লোকজন আছে, হিউজ পরিমাণ লোকজন আছে, তাদের জন্য চরম একটা ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। শুধু ইউএইতে না, টোটাল গালফের মধ্যে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। জি, ধন্যবাদ জনাব হাসিবুজ্জামান। আমরা ফিরছি, আমাদের সঙ্গে বাহরাইন থেকে আছেন মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ। আলাউদ্দিন ভাই, আপনার কাছে কি মনে হয় আসলে যে যুদ্ধ আপনারা বলছেন যে খুব সহসা থামবে না, তো যদি না থামে ক্ষতির মাত্রাটা আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য কি কি ক্ষেত্রে বাহরাইনে ক্ষতি হতে পারে? ধন্যবাদ বাদশা ভাই। আপনি জানেন যে প্রবাসে বাংলাদেশি এখন কিন্তু বর্তমানে অনেক কোম্পানি এবং অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য খুবই একটা ভালো দিক হয়ে উঠেছিল। কিন্তু আপনি জানেন বর্তমানে মিডল ইস্টে প্রায় 60 থেকে 65 লক্ষ প্রবাসীরা আছে, এবং রিমিটেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু মধ্যপ্রাচ্যে ইউরোপের তুলনায় কিন্তু
অনেক যাচ্ছে, এটা কিন্তু বিরূপ প্রভাব কিন্তু পড়বে কিন্তু আপনার বাংলাদেশের অর্থনীতিতে। এটা কিন্তু আপনারা আজকে প্রথম অবস্থা যদিও না বোঝা যায়, কোভিডের সময় দেখেছেন, পরবর্তীতে কিন্তু এটার অনেক সংকট হয়েছে। এবং যেহেতু যুদ্ধবিধ্বস্ত দেশ, এখানে যদি আপনার ফ্লাইটই যদি আপনার ওপেন না থাকে, তাহলে কিন্তু আপনার এখানে সংকট কিন্তু দিনের দিন বাড়তে থাকবে। আমি ধন্যবাদ জানাই আমাদের ইউইর বন্ধুবর যে আসিফুল ভাই যে সুন্দর কথাগুলো বলেছে, যে আমরা যারা কনস্ট্রাকশন বিজনেস করি, এখানে কিন্তু আমরা কিন্তু একটা কন্ট্রাক্টে কিন্তু কাজটা নিয়ে রাখি, যে এই তার মানে কন্ট্রাক্টের হচ্ছে ভিতরে এতদিন আলাদিন ভাই, আসলে যে এর প্রভাবটা আমাদের জনশক্তি রপ্তানি খাত বা প্রবাসে বাংলাদেশিদের কর্মসংস্থানে অনেকটা ক্ষতি করবে। অসংখ্য ধন্যবাদ জানাই আলাদিন ভাই। আমরা ফিরছি, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব সাইদুল ইসলাম ভাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে শুনছিলাম আলাদিন ভাই এবং হাসিব ভাইয়ের কাছ থেকে যে শঙ্কা বা সংকটের বিষয়গুলো, আসলে এই সংকট শঙ্কা কাটিয়ে আমরা কিভাবে এগোতে পারি, আপনাকে কি পরামর্শ? আসলে যে পরিস্থিতি চলছে, আসলে সহজে এই শঙ্কা কাটবে সেটা মনে হচ্ছে না, এবং এর কারণে আমরা খুবই আশঙ্কার মধ্যে রয়েছি যে এর প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশে এরই মধ্যে পড়তে শুরু করেছে, বাংলাদেশ বা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে। আর বাংলাদেশে এই কারণে আমি বলছি যে এই যে রেমিটেন্স যোদ্ধা যারা রেমিটেন্স পাঠায়, বিশ্বের বাংলাদেশি যারা রেমিটেন্স পাঠায়, এর মধ্যে একটা বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। আপনি যেমনটি শুনেছিলেন যে 60 থেকে 70 লক্ষ প্রবাসী বাংলাদেশি রয়েছে মিডল ইস্টে, এবং তারাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে এর প্রভাব খুব শীঘ্রই আপনারা দেখতে পাবো, এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, এবং যে অনেক লোক রয়েছে, শ্রমিক রয়েছে যারা কনস্ট্রাকশন ফার্মে কাজ করে, এতে যুদ্ধ দীর্ঘায়িত হলে এই ফার্মগুলো বন্ধ হয়ে যেতে পারে। এর প্রভাব আমাদের পড়তে শুরু করবে, এবং এটা আমাদের জন্য একটা আশঙ্কার কারণ বলে আমি মনে অসংখ্য করি। ধন্যবাদ জনাব সাইদুল ইসলাম, ধন্যবাদ জনাব আলাউদ্দিন আহমেদ এবং জনাব হাসিবুজ্জামান। আপনাদের দারুণ তথ্যবহুল আলোচনা। আশা করি আমার দর্শকরা নতুন কিছু তথ্য তারা পেয়েছে। আমরা আশা করি যে কোনোভাবেই যুদ্ধ বন্ধ হয়ে যাক, যুদ্ধ শেষ হোক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক, এমন প্রত্যাশা আমরা শেষ করছি আমাদের আজকের প্রবাস সংলাপ অনুষ্ঠান। কারণ আমাদের প্রবাসী বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী যারা মধ্যপ্রাচ্যে আছেন, তাদেরও এই শান্তি ফিরে আসা খুবই জরুরি দরকার। সবার মাধ্যমে পৃথিবীতে শান্তি ফিরুক এমন প্রত্যাশায় আমরা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।